আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো রাষ্ট্রবিজ্ঞানের পরপর দুটো অধ্যায় হয়ে গেছে। এবার আমরা আলোচ্য তৃতীয় অধ্যায়। তো টপিক হচ্ছে বৈদেশিক নীতি। তো বৈদেশিক নীতি সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। তো বৈদেশিক নীতি কি সেটা নিয়ে আলোচনা করব। বৈদেশিক নীতির কি অর্থ আছে, বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি। তো বৈদেশিক নীতির দুটো অর্থে ব্যবহার করা হয়। একটা হচ্ছে সংকীর্ণ অর্থ এবং একটা হচ্ছে ব্যাপক অর্থ। তো এই দুটি অর্থে পররাষ্ট্রনীতিকে বা বিদেশ নীতিকে বা বৈদেশিক নীতিকে ব্যাখ্যা করা যেতে পারে। তো এই পররাষ্ট্রনীতি সম্পর্কে অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন। তবে সংকীর্ণ অর্থ তাকে পররাষ্ট্রনীতি বলছে তাকে যে রাষ্ট্রীয় এখতিয়ারের বাইরে অবস্থিত অন্যান্য রাষ্ট্রের আচরণকে প্রভাবিত করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট রাষ্ট্র সরকার সরাসরি অধিকার ও প্রতিনিধি যেসব কার্য সম্পাদন করে তাকে সংকীর্ণার্থে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি বলা হয়। কিন্তু ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতি বলতে নিজের গুরুত্বপূর্ণ স্বার্থসমূহকে সংরক্ষণ কিংবা পরিবর্ধনের জন্য একটি রাষ্ট্র কর্তৃক অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তার আচার সংক্রান্ত নিয়মাবলী প্রণয়ন ও রূপায়ণ তাকেই বলা হয় ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতি। তো সে যাই হোক, তো এই নীতি সম্পর্কে হার্টম্যান বলেছেন, পররাষ্ট্রনীতি বলতে স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত জাতি স্বার্থসমূহের একটি সুসংহত বা সুসংবদ্ধ বিবৃতি। এটা হার্টম্যানের মতে। আবার কেউ কেউ অন্য কথাও বলেন, যেমন মডেলস্কি। সে কি কথা বলছে? পররাষ্ট্রনীতি হল সম্প্রদায়গুলির ইউরোপ সংঘবদ্ধ কার্যাবলী যেগুলি অন্যান্য রাষ্ট্রের আচরণ অর্থাৎ ব্যবহার পরিবর্তন এবং পরিবেশের সঙ্গে নিজেদের কার্যাবলীর সমস্যার বিধান, এইগুলাই হচ্ছে পররাষ্ট্রনীতি। আবার অনেকে মনে করছেন যে পররাষ্ট্রনীতি বলতে একটি বাহ্যিক পরিবেশ সম্পর্কে কোনো একটি রাষ্ট্রের উদ্দেশ্য, পরিকল্পনা এবং কার্যকলাপকেই বোঝায়। তো সে যাই হোক, অনেকে অনেকভাবেই পররাষ্ট্রনীতির সংজ্ঞা প্রদান করেছি। এবার আমরা পররাষ্ট্রনীতির উদ্দেশ্য জেনে নেব। কি উদ্দেশ্য আছে পররাষ্ট্রনীতির? উদ্দেশ্য সমূহ। তো বিদেশ নীতির কি উদ্দেশ্য আছে? তো বিদেশ নীতির উদ্দেশ্য বা পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশের সার্বভৌমিকতা, নিরাপত্তা, অখণ্ডতা রক্ষা করা। আর কি? জাতীয় নিরাপত্তা দান, জাতীয় শক্তিকে এমনভাবে গড়ে তোলা যাতে কেউ উপেক্ষা করতে সাহস না পায়। আর কি? দেশের অর্থনৈতিক স্বার্থের প্রসারণ। এইগুলাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। এবার আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। কি বৈশিষ্ট্য আছে বিদেশ নীতির? কি বৈশিষ্ট্য আছে বিদেশ নীতির? কি বৈশিষ্ট্য আছে জোট নিরপেক্ষ আন্দোলনের বা এই জোট নিরপেক্ষ হচ্ছে বিদেশ নীতির? তো ভারতের পররাষ্ট্রনীতি যখন রচিত হয় তখন পৃথিবী দ্বিমেরুতে বিভক্ত ছিল, যার একদিকে ছিল সমাজতান্ত্রিক জোট আর অন্যদিকে ছিল পুঁজিবাদী জোট। তো ভারত কোনো জোটে সামিল না হয়ে
উভয় জোট থেকে সমদূরত্ব বজায় রেখে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল। তো স্বাধীন ভারতে পররাষ্ট্রনীতির কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তো প্রথমেই যে বৈশিষ্ট্যের কথা উঠে আছে সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা। কি? জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা ভারতে পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা। তো জোট নিরপেক্ষতা আমরা কথা বলেছি আগে। তো এটি ভারতের পররাষ্ট্রনীতির আত্মা বা নির্যাস। জোট নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা বা নিরপেক্ষতা নয়, এটি হলো আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নীতিবাচক, গতিশীল, বিবর্তনমূলক ধারা। জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণ করাই হলো জোট নিরপেক্ষতার মূল কথা। তো জোট নিরপেক্ষতায় হচ্ছে সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকবাদ, নয়া ঔপনিবেশিকবাদ বিরোধী একটি শান্তিপূর্ণ সহাবস্থান। এই নীতির মধ্যে একটি সহযোগিতার বাতাবরণ রয়েছে। এই আন্দোলন রাষ্ট্রগুলির পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তি ও নিরাপত্তাকে সুনিশ্চিত করে নিরপেক্ষ আন্তর্জাতিক সমস্যা গড়ে তোলে। আর কি? পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি কিসে পঞ্চশীল নীতি? পঞ্চশীল শব্দটি 5টা নীতিতে আবদ্ধ একটি চুক্তি, যেটা 1954 খ্রিস্টাব্দে চীন ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে 5টি নীতি গৃহীত হয়েছিল বা সম্পাদিত হয়েছিল। তো তখন চীনা প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই বা ঝোয়েন লাই এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এই দুই দেশের বা এই দুই প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই চুক্তি সম্পাদিত হয়েছিল। এই চুক্তিতে 5টা নীতি গৃহীত হয়েছিল। কি? শান্তিপূর্ণ সহাবস্থান, অনাক্রমণ, প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সাম্য এবং পারস্পরিক সহযোগিতা। এটাই হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান। 3 নম্বর বৈশিষ্ট্য কি? বর্ণ বৈষম্য নীতির বিরোধিতা। ভারতের পররাষ্ট্রনীতির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বর্ণ বৈষম্য। এই নীতির বিরোধিতা করা। তাই যে রাষ্ট্র বর্ণবৈষম্য নীতিকে প্রশ্রয় দিচ্ছে বা দিয়েছে, ভারত তীব্রভাবে তার প্রতিবাদ করে চলছে। আর কি? সাম্রাজ্যবাদের বিরোধিতা। 4 নম্বর, সাম্রাজ্যবাদের বিরোধিতা। এটা বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য। ভারত প্রায় 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হওয়ার ফলে সাম্রাজ্যবাদী শাসন অধীনে থাকায় ভারত সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার তীব্র বিরোধী। সাম্রাজ্যবাদী শাসনের সুবিধার জন্য পরাধীন জাতিগুলির প্রতি হিংসা বা হিংস্র অত্যাচার, জাতির জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার নীতিকে ভারত তীব্রভাবে ধিক্কার জানায়। তাই পৃথিবীতে কোনো প্রকারে যেমন কোনো বর্ণবৈষম্য কিংবা জনগণ বিরোধী কার্যকলাপ না ঘটে, সেই জন্যেই বিদেশ নীতি গ্রহণ করা হয়েছিল। আর কি? নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণ কি? ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে নিরস্ত্রীকরণ। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ও পূর্ণ নিরস্ত্রীকরণ
এটাই হচ্ছে বিদেশ নীতির অন্যতম মূল বৈশিষ্ট্য, অর্থাৎ রাষ্ট্রকে ভয় দেখানো, যুদ্ধের জন্য যে কোনো আণবিক শক্তির ব্যবহার, অস্ত্র উপাদান এবং তাকে মজুত করার ভারত তীব্র বিরোধী ছিল। ভারত চায় মানব কল্যাণে শান্তিপূর্ণ কাজে আণবিক শক্তির ব্যবহার, এটাই সে চেয়েছিল। যেমন 1997 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী আইকে গুজরাল সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় ঘোষণা করেছিলেন এটা। আর কি শান্তিপূর্ণ মীমাংসা, শান্তিপূর্ণ মীমাংসা। কি শান্তিপূর্ণ মীমাংসা? আন্তর্জাতিক ক্ষেত্রে সকল বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা ভারতের পররাষ্ট্রনীতির বা বিদেশ নীতির একটি অন্যতম বৈশিষ্ট্য। ভারত মনে করে পৃথিবীতে যে কোনো বিরোধের ক্ষেত্রে শান্তি প্রয়োগ না করে শান্তিপূর্ণভাবে মীমাংসা করা প্রয়োজন। আর কি প্রতিবেশী রাষ্ট্রগুলির সম্পর্কে সম্পর্ক স্থাপন, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলি সার্বভৌমত্ব এবং অলঙ্ঘনীয় সীমানার প্রতি শ্রদ্ধাশীল। তা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবর বিঘ্নিত হচ্ছে এবং সাম্প্রতিক সীমারেখাকে কেন্দ্র করে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক চিড় ধরছে। আর কি তার বৈশিষ্ট্য? তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করছে। তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপনে ভারত শুধুমাত্র দায়বদ্ধ নয়, ভারতের পররাষ্ট্রনীতির একটি অন্যতম একটি অংশ। তৃতীয় বিশ্বের দেশগুলির প্রতি যে কোনো ধরনের আক্রমণে ভারত তীব্র বিরোধী। ভারতের পররাষ্ট্রনীতির নির্যাতন, জনগণের প্রতি সহমর্মিতা, সহানুভূতি, বিভিন্ন রাষ্ট্রের জাতীয়তাবাদী আন্দোলন, সম্প্রীতি ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে গুরুত্ব স্থান পেয়েছে। এবার আমরা দেখে নেব পররাষ্ট্রনীতি বিদেশ নীতি কতটা প্রভাবিত হয়েছিল। তো বিদেশ নীতির অগ্রগতিটা আমরা দেখে নেব কীভাবে প্রভাবিত হয়েছিল। তো কোন কোন সময়, যেমন ইন্দিরা গান্ধীর সময়, ইন্দিরা গান্ধীর সময়ে বা ইন্দিরা গান্ধীর যুগে কতটা প্রভাবিত হয়েছিল। 1966 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি ছিলেন দক্ষ সংগঠক এবং রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তি। তিনি কখনোই আবেগের দ্বারা পরিচালিত হতেন না। তিনি গুরুত্ব দিতেন কাকে? বাস্তবতাকে। ভারতকে সামরিক ক্ষেত্রে স্বাবলম্বী করার জন্যই তিনি নতুন আণবিক নীতি গ্রহণ করেছিলেন। তার আমলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের কোনো উন্নতি হয়নি, তবে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। তারপরে পরে রাজীব যুগ শুরু হয়। রাজীব যুগ, ইন্দিরা গান্ধীর সময় আমেরিকার সঙ্গে ভারতের যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল, রাজীব তা অনেকখানি রোধ করেছিল। ফলস্বরূপ কী হয়েছিল? সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ একটা উষ্ণতা হ্রাস পেয়েছিল। আর কি সেই সঙ্গেই প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জয়বর্ধনের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে একটি চুক্তি সম্পাদন করেছিলেন, যা শ্রীলঙ্কার তামিল জনগোষ্ঠীকে অসন্তুষ্ট করেছিল। নরসীমার যুগ, এরপরে নরসীমার যুগ। রাজীব যুগ শেষ হওয়ার পরে পরেই নরসীমার যুগ। নরসীমারাও বিশ্বায়ন
ও বাজার অর্থনীতির ক্ষেত্রে উৎসাহিত ব্যবস্থা ও সিদ্ধান্ত সর্বপ্রথম ভারতের ক্ষেত্রে তিনি প্রয়োগ ঘটিয়েছিলেন। তো সেই সময় এ বিষয় থেকে সহযোগিতা করেছিলেন তদানীন্তন অর্থমন্ত্রী মনমোহন সিং। বলেই সে এতটা এগিয়ে যেতে পেরেছিল নরসিংহ রাও। ঠিক তার পরেই অটল বিহারী বাজপেয়ীর যুগ শুরু হয়। অটল বিহারী বাজপেয়ী তার যুগে কি হয়েছিল? নরসিংহ রাও যে বিশ্বায়ন বা বাজার অর্থনীতি প্রসূত যে সকল ব্যবস্থা সেই সময় গ্রহণ করেছিল, বাজপেয়ী সেই সকল নীতি বা ব্যবস্থাকে চালু রেখেছিল। বাজপেয়ী পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটিয়েছিলেন তিনি। ঠিক তারপরে মনমোহন সিং। এর যুগে কি হয়েছিল? মনমোহন সিংয়ের যুগে 2004 খ্রিস্টাব্দে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তিনি পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তার প্রধান লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। তো মনমোহন সিংয়ের পররাষ্ট্রনীতি ব্যাপকভাবে প্রভাবিত ঘটেছিল দেশের বিভিন্ন অভ্যন্তরে, অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে। বিশ্বায়ন বাজার অর্থনীতির প্রয়োগে কেবলমাত্র পররাষ্ট্রনীতি ব্যাপার নয়, তা থেকে বেশি প্রভাবিত করেছিল তার দেশের অর্থনীতিকে। ভারতীয় ব্যাংক শিল্পে বিদেশি অনুপ্রবেশ, বিমা, তারপরে শিল্প বিনিয়োগ, প্রত্যক্ষ বিদেশ বিনিয়োগের অনুমতি, বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি, তো বিশেষ অর্থনৈতিক জোট গঠন প্রভৃতি মনমোহন সিংয়ের পররাষ্ট্রনীতির ফলশ্রুতি। তো সে যাই হোক, তো এই সময়তে বিদেশ নীতির এতটা প্রভাবিত হয়েছিল, অগ্রগতি হয়েছিল। তো ইন্দিরা গান্ধীর যুগে হয়েছিল, রাজীব গান্ধীর যুগে হয়েছিল, নরসিংহ রাওয়ের যুগে হয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর যুগে, আর মনমোহন সিংয়ের যুগে হয়েছিল। তো এইভাবে বিদেশ নীতির একটা ধারাবাহিকতা বজায় রেখে চলছিল সেই সময়। তো বিদেশ নীতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আমরা পরের ভিডিওতে আমরা সার্ক সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায় থেকেও কোনো রকমের বড় কোশ্চেন আসবে না। এই অধ্যায় থেকে শুধুমাত্র শর্ট আসবে এমসিকিউ আর এসিকিউ বা এসি টাইপ কোশ্চেন আসবে। তো সে যাই হোক, তার জন্য আমাদেরকে পড়তে হবে, টেক্সট বই ভালো করে পড়তে হবে। তো এই তৃতীয় অধ্যায়ে আমাদের 2টো ভিডিও করলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।